আমি কোর্টে গেছি। গতকাল আমার রায়হানের 3 বছর হয়ে গেছে। আর আজকে ধার্য তারিখ আছিল, কোর্ট উঠছে। কোর্ট উঠার পরে অনেক চ্যানেল হল গেছেন, ইউটিউবার চ্যানেল হল গেছেন। বাদে যখন কোর্ট নামছে, নিচে নামিয়ে আইছি, ইউটিউব চ্যানেল এরা সবে মিলিয়ে আমারে বক্তব্য নেওয়ার চেষ্টা করছেন। আমি বক্তব্য দিছি। তবে বক্তব্যটা আমি ওই যে বারবার কাউন্সিলর কামরানোর কথা আসতেছে, আমি কিন্তু এই এই আসামিরা বারবার জামিন নেওয়ার জন্য বারবার চেষ্টা করে। তারা একদম প্রথম থেকে তারা নানান রকম আমার এই বউর দায়িত্ব নিবে, নাতিনের দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে এবং নানান রকম লোভ লালসাও দেখার প্রথম থেকে তারা আরম্ভ করছে। লাস্টে তারা পারছে না, এখন জামিনের জন্য তারা শারীরিক মানসিক অসুস্থ, তারা বাইরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার জন্য তারা আবেদন করে। তো এই কথার প্রসঙ্গে যাতে তারা জামিনে না বাইরে, জামিনে বাইরে হইলে এরা একবার আর তারা কিন্তু দরিয়া পাড়া যাইতো না তারারে, আর বিচারও হইতো না। বিচারের শেষ পর্যায়ে ওই আইছে, শেষ সাক্ষী শেষ পর্যায়ে আইছে। আর এরারে যাতে জামিন দেওয়া না হয়, আমি এই কথার প্রসঙ্গে আমি এই কথা কইছি, তারা প্রথম থেকে প্রবলেম দেখার। আর এই যে কামরান কাউন্সিলরের যে কথাগুলা বারবার উঠতেছে যে উনি আপোষের জন্য আইছেন, ইয়ে করছেন, কিন্তু ডাইরেক্ট কামরানের কাছে কোনো প্রস্তাব আসে নাই। প্রস্তাব আসছে আমার এক বাগনার কাছে। আমার বাগনায় এই কাউন্সিলরও কিছু অবগত আছেন। আর যখন মাছ কথা কইছিল যে এই 20 লাখের কথা, এটা আজকে না, এটা প্রায় 1.5 বছর আগে কথা হয়েছে। তখন আমি কিন্তু ওইটা খানে জায়গা দেই নাই। সে কইছে, কই থেকে আইছে, কিভাবে আইছে, আমি কোনো কথা প্রশ্নও করি নাই এবং আমার খানের জায়গাও দেই নাই। আমি কইছি এটা কোর্টে গেছি গিয়ে আমরা কোর্টের মাধ্যমে হইব। তো এখন আপনারা যে ইউটিউব চ্যানেলার, আপনারা যে লেখালেখি কররা আলোচনার মানহানি ওর, আপনারা একটু চিন্তা করে লেখা করবা যাতে অন্যজনের মানহানি না হয়। এটাই আমার অনুরোধ। অন্যজনরে আপনারা ভিউ বাড়ানির লাগিয়া অন্যজনরে ইয়ে করিয়েন না, মানহানি করিয়েন না। অন্যজনের মানহানি রাখিয়ার চেষ্টা করবা আপনারা। আর এটা আপনি ওই যে বলতে চাচ্ছেন যে কাউন্সিলর 9 নং ওয়ার্ডের কাউন্সিলর মনিসুর রহমান কামরানের কাছে যে 20 লক্ষ টাকা প্রস্তাব আসছে, যেটা অনেকেই আপনি বলছেন যে অনেকেই এটা ইতিমধ্যে পোর্টালে নিউজ হয়েছে বা অনেকেই ফেসবুকে এই ক্যাপশন দিয়ে ছাড়ছেন, এটার জন্য বলছেন যে যাতে এটা আপনি যেভাবে বলেছেন তারা এভাবে এটা দিচ্ছেন, এটা বলছেন নাকি? হ্যাঁ, আমি যেইভাবে বলছি আপনি এই মানে এটা এইটা কিভাবে বলেছিলেন, যেটা তো আমি এখন অনেক আমি পোর্টালেও নিউজ বলছিলাম আসছে? যে হ্যাঁ, এই যে জামিনের ব্যাপারে বলছিলাম যে তারা প্রথম থেকেই নানান রকম প্রবণতা দেখাইতেছে, লোভ হ্যাঁ। লালসা দেখাইতেছে। এরা বাইরেই লাইগা আপোষ হইতেছে, আপোষের জন্য চাইতেছে। আর এরা যাতে জামিন দেওয়া না হয়, এর জন্য আমি বলছিলাম যে তারা প্রথম থেকেই জামিনের জন্য চেষ্টা করতেছে, এরারে যেন জামিন না দেওয়া হয়। প্রথম থেকেই তারা নানান রকম প্রবণতা দেখাইতেছে। কামরান সাহেব আমারে সরাসরি বলেন নাই। এই যে 20 লাখ টাকার বিশ বিষয়টা লাখ টাকা কামরান ভাই কামরান সরাসরি বলে নাই। সরাসরি আমারে বলেন নাই। আপনি আজকে কি বলছিলেন যে কামরান ভাইয়ের কাছে প্রস্তাব আসছে, না আপনি বলছেন যে কামরান সাহেব অবগত আছেন? কি বলছিলেন আপনি? আমি এইটাই বলছিলাম যে কামরান সাহেব এই অবগত আছেন। এই শকত নামে আমার বাগনা, উনি কামরান সাহেবকে বলছিলেন। আর কামরান সাহেব আমাকে সরাসরি বলে নাই, অন্যজনের মাধ্যমে আমি শুনছি। তবে সেইটা আমি কিন্তু খানে জায়গা দেই নাই। তবে কামরান সাহেব কোথায় থেকে কথাগুলো পাইলো, কে তারে বলল বা কে তারে অবগত করলো, আমি কিন্তু সেই সময়ও কামরান সাহেবকে জিজ্ঞাসা করি নাই। আর এখনও আমি জিজ্ঞাসা করি নাই। এখন কামরান মামায় আমাকে জিজ্ঞাসা করছে কি গো, আমি কি তোমার বলছিলাম? বলছি না, আপনি আমারে বলেন নাই। এইটা আমি অন্যজনের মাধ্যমে আমি শুনছি। তবে আপনি তো আমার সরাসরি বলেন নাই। হয়তো এমন হইতে পারে যে অন্য কেউ ভাবছে যে কামরানের নাম নিলে হয়তো কামরান তো আমার মামা, হয়তো উনার নাম লইলে আমি হয়তো ইয়ে করতে পারি, হয়তো সমঝোতার মধ্যে আসতে পারি। কিন্তু আমি তো সেই সময় কথা
খানের মধ্যে নেই নাই এবং কোনো প্রশ্নও করি নাই, কোনো উত্তরও দেই নাই। আর এখনও আমি বলছি যে আমরা যখন কোর্টে গেছি, কোর্টে রায় রায় হবে এবং কোর্টের মাধ্যমে বিচারটা মানে হয়। কোনো আর আমি আপোষে আপনি যাবেন না? না, আমি কোনো আপোষে যাব না। আর বিচারটা গতকাল আমার ছেলের 3 বছর হয়েছে। মামলাটা লেন্থি হইতেছে, নতুন সাক্ষী শেষ হইতেছে না, এখন আবার পুরান সাক্ষী জেরা চলতেছে। মামলাটা কবে শেষ হইব, সাক্ষী কবে শেষ হইব, এটা নিয়ে সবসময় আমি একটা টেনশনে থাকি। এই মামলাটা যাতে দ্রুত শেষ হয় এটাই আমার দাবি, এবং বিচারটা যেন সুষ্ঠু বিচার হয়, এটাই আমার দাবি। আজকে আমরা আর এই যে কামরান সাহেবের নামে যা বারবার মানে যেটা ইউটিউব চ্যানেলেরা, ফেসবুক চ্যানেলেরা বারবার একটার পর একটা লিখতে আছেন, আরো জনের মানহানি হইতেছে, আমি বলবো আল্লাহর বাস্তে এইগুলা আপনারা লেখিয়া অন্যজনরে বিভ্রান্ত করবেন না, অন্যজনের মানহানি করবেন না। মানে আপনি বলছেন ওটা যে এই যে 20 লাখ টাকার প্রস্তাব যেটা সেটা মানে কামরান সাহেবের কাছে আসে নাই। আপনি বলছেন এইটা যে সেটা অন্যজনের মাধ্যমে অন্যজনের আসছে মাধ্যমে আসছে, হ্যাঁ এবং তিনি জানেন। অন্যজনে বলছেন কামরানকে এবং কামরানেও জানছেন। ও আপনি বলছেন যে কামরানেরও জানা আছে এটা, জি। মানে সরাসরি ওনার কাছে কোনো প্রস্তাব আসেনি। না, সরাসরি ওনার কাছে আচ্ছা, প্রশ্ন। তো এইরকম বক্তব্য আপনি দিয়েছিলেন এটা আজকে, কিন্তু মানে এইটা আপনার এইটা মামলার তারিখের পরে তারিখের এরকম পরে, বক্তব্য দিয়েছিলেন? কিন্তু এখন এইটা আর বিভ্রান্তিত করা হচ্ছে বারবার। হ্যাঁ, যাই হোক, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আজকে রায়হান হত্যা, সিলেটি চাঞ্চল্যকর রায়হান হত্যা, আপনারা জানেন যে রায়হান হত্যার 3 বছর হয়ে গেছে। গতকাল গেছে সেই তারিখটা 11 অক্টোবর, 2020-এর 11 অক্টোবরে রায়হান হত্যা হয়েছিল। আজকে তার সিলেট আদালতে ধার্য দিন ছিল, সাক্ষ্য গ্রহণের ধার্য দিন, এবং সেই দিনে রায়হানের আম্মা গিয়েছিলেন এবং আরো আত্মীয়স্বজন ছিলেন। সেখানে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন, অনেক চ্যানেল ছিল সেখানে। তো সেই চ্যানেলে তিনি একটা উদাহরণস্বরূপ হয়তো তিনি বলেছিলেন যে আমাকে মামলাটা আপোস করার জন্য বিভিন্নভাবে টাকার লোভ বা এরকম এরকম দেখাচ্ছে। তো সেটা অনেকেই হয়তো এটা অনেকেই অনেকভাবে হেটিং দিচ্ছেন, এবং সেটা নিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক পত্রিকায় বা পোর্টালেও কিন্তু নিউজ আসছে, বা অনেক ফেসবুকেও বিভিন্ন সময় আমরা দেখছি যে কামরান সাহেবের কাছে প্রস্তাবের বিষয়টা, যে 20 লক্ষ টাকার আপোসের প্রস্তাব আসছে। তো তিনি অনুরোধ করছেন যে আপোসের প্রস্তাবটা তিনি বলেছেন, যেটা এটা ক্লিয়ার করার জন্য কিন্তু আবার লাইভে এসেছেন যে আসলে কামরান সাহেব কাছে প্রস্তাব আসেনি, আর প্রস্তাবটা আসছে অন্য কারো কাছে, কিন্তু কাউন্সিলর কামরান মহোদয় তিনি জানেন, এটা অবগত আছেন, এটাই তিনি বলছেন। তো ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য তিনি আজকে এখানে লাইভে আসে। এখানে কাউকে দোষারোপ করছেন না, হয়তো কারো কারো বুঝতে একটু অসুবিধা হয়েছে, সেটাই কিন্তু তিনি আপনাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এটা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে কামরান সাহেব জানেন, এই উদাহরণ দিতে গিয়ে অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা সেই সময় শুনেছেন যে আসামির পক্ষ থেকে বলা হয়েছে যে রায়হানের মেয়ের দায়িত্ব নেওয়া হবে, রায়হানের স্ত্রীর দায়িত্ব নেওয়া হবে, এরকম তো প্রস্তাব ছিল, ছিল না? জি, ছিল। তো এইগুলা উদাহরণ দিয়েছেন যে প্রথম থেকেই তারা এইরকম প্রস্তাব দিয়ে আসছে। তো সেই উদাহরণস্বরূপ এই কথাগুলো। তো আসলে বর্তমান মামলার অবস্থা আপনাদের মানে সাক্ষ্য গ্রহণ চলছে। জি, 56 জন সাক্ষী শেষ হয়েছে। হুম। এখন নতুন সাক্ষী ম্যাজিস্ট্রেট আছেন এবং ডাক্তার আছেন, আইও আছেন। এর মধ্যে পুরান সাক্ষী যারা চলতেছে, যাতে মামলাটা লেন্থি না হয় এর জন্য আমি বারবার অনুরোধ করব, পুরান সাক্ষী যদি আবার জেরা করিয়ার সময় না হয়, এই যে আজকে নতুন সাক্ষী আসলো না, পুরান সাক্ষী ন হইলো, এই আজকের নতুন সাক্ষীটা আরেকদিন আসলো, তাহলে আরেকদিন বাড়লো। তো এইরকম করে করে তো সাক্ষীটা লেন্থি হইতেছে। আর আসামিরা সাক্ষীটা এই কেসটা লেন্থি হওয়ার জন্য, মামলাটা যাতে লেন্থি হয় এর জন্যই তারা ইচ্ছা করে এইরকম করতেছে। আপনার আপনার দাবি হচ্ছে যাতে মামলাটা দ্রুত আমার দাবি হলো মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, মামলাটার রায়টা যেন দ্রুত শেষ হয়, এবং এদের বিচারটা যেন সুষ্ঠু বিচার হয়, যাতে আমার রায়হানের মতো আর কারো যাতে জীবন দেওয়া না হয়। এইটাই আমি বারবার সরকারের কাছে আবেদন করব, আমাদের আইনমন্ত্রীর কাছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমাদের মন্ত্রী সাহেবের কাছে, সবার কাছে আমি ইয়ে করব, আবেদন করব এবং অনুরোধ জানাবো যাতে বিচারটা সুষ্ঠু হয়। আর কোনো পুলিশ এইরকম যেন কোনো রায়হানদের না মারে, আর আমার মতো যেন কোনো রায়হানের মাইভাবে না কাঁদে। আর আমার রায়হানের কি এমন দোষ ছিল যে দোষের কারণে তারা
3 ঘন্টার ভিতরে আমার বাচ্চাটারে মারি ফেলাই দিল। আর তারা এত বড় ঘটনা ঘটলো, এই যে আজ সাক্ষী 69টা দিছে, মারছে মাত্র 4 জনে আর সাক্ষী দিল 69 জন। কিন্তু 4 জনে মারক, 2 জনে মারক, 1 জনে মারক, যদি আলামতটা থাকতো, সিসিফুটটা থাকতো, তাহলে এত সাক্ষীর প্রয়োজন হইতো না। এই আলামতটা গায়েব করলো হাসানে। এই হাসান এখন জামিনে আছে বাইরে। আর এখন যদি এই আসামিগুলাও যদি আবার জামিনে বাইর হয়, তাহলে বিচারটা কার হবে? এরারে জামিনে বাইর হইলে এরারে আর পাওয়া যাবে না। কারণ প্রথমও আকবর বাগছিল, আকবরে খুব কষ্টে প্রশাসন নিয়ে আসছে ইন্ডিয়ার ডোনা সীমান্ত থেকে। এই আমাদের ফরিদউদ্দিন, এসপি ফরিদউদ্দিন সাহেব, উনারও খুব কষ্ট হয়েছে এরে ধরিয়ে আনতে গিয়া। কিন্তু এখন যদি এরা জামিনে একদিনের লাগেও বাইর হয়, এরারে আর ফিরিয়া পাওয়া যাইবে না। আর এরারে যদি থাকে না, তাহলে বিচারটা কার হবে? আমি ছেলে হারাইছি, আবার আমিও মারা যাইব কি? কারণ এরা বাইর হইলে আগে আমার প্রাণনাশের সমস্যা হবে। আমি বাঁচবো কি না তাও জানি না, কারণ তারা আগে আমারে ধরবে। তাহলে এরা যেন কোনো সময় বাইরেতে না পারে, আর আর কোনো মরা এখানের মায় যেন না কাঁদে, এটাই আমি অনুরোধ করব। আর বিচারটা যাতে দ্রুত শেষ হয়, এইটা আমার দাবি। 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সাক্ষী শেষ হয় নাই। নতুন সাক্ষী, আবার পুরাতন সাক্ষীরা আবার বারবার জেরা হচ্ছে। এটা মামলা নষ্ট করার জন্য আসামিরা বারবার ফোন দিয়ে আসতেছে। যাই হোক, প্রিয় দর্শক, বিচার চলছে আইনের মাধ্যমে। আইন যেভাবে কাজ করছে বা আইনের যে বিভিন্ন সুযোগ রয়েছে, আর রায়হানের মা বলছেন যে সেই সুযোগটা আসামি পক্ষরা কাজে লাগাচ্ছেন। তা আইনের উপরে কেউ না, আইন যেভাবে বিচার হওয়ার কথা সেভাবেই হবে। তবে দাবি করছেন দ্রুত যেন বিচারটা নিষ্পত্তি হয়। তো সেই প্রত্যাশা, প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে আপনারা অনেকেই অনেক সময় বলে থাকেন যে রায়হান হত্যা মামলার বর্তমান অবস্থা কি। তো সেই বিষয়গুলো আজকে রায়হানের মা সালমা বেগম সরাসরি আপনাদেরকে বলেছেন, আপনারা শুনেছেন। বিচারের সাক্ষী গ্রহণ চলছে। নতুন সাক্ষী আরো 3 থেকে 4 জন রয়েছেন এবং পুরনো সাক্ষীদের আবারও নতুন সাক্ষী আরও ম্যাজিস্ট্রেট 2 জন আছেন, ডাক্তার আছেন এবং আইও আছেন, প্রায় 10-12 জন হয়তো, বা 8-10 জন ওলা এরকম আরো থাকতে পারে। রয়েছেন জি, এবং পুরনো কিছু সাক্ষী সাক্ষী মারা গেছেন, কিছু হুম, সাক্ষী বিদেশে আছেন। এখন পুরনো সাক্ষীর আবার যারা চলতেছে জি, যে যারা হারুনের মামলা এসছে ওর হুম, কথা কইয়া কয়েকদিন সে আসে নাই কোর্টে, এবং সে এইগুলা সে আবার যারা করতেছে তার উপরে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে মামলার বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। আর আরেকটি বিষয় যেটা ঢাকা, আর আরেকটি হ্যাঁ, বিষয় যে এই কামরান সাহেবের নামে যে নানান রকম ইউটিউব চ্যানেলরা লিখতেছেন, এটা কিন্তু আল্লাহর বাস্তে লেখিয়া মানহানি করবেন না আরেকজনের। আর আপনারা বুঝিয়া শুনিয়া আপনারা লেখেন, যাতে অন্যজনের অসুবিধা না হয়, অন্যজনের মানহানি না ঘটে। যাই হোক, এই বিষয়টা যেটা বলেছেন একদম ক্লিয়ার করেছেন যে অনেকেই প্রশ্ন করছেন যে কাউন্সিলর কামরান সাহেবের কাছে 20 লক্ষ টাকার আপোষের প্রস্তাব আসামির পক্ষ থেকে এসেছে। তো সেটা অস্বীকার করছেন তিনি। তিনি বলছেন সেটা এরকম না। কিন্তু তিনি বলেছিলেন যে এই প্রস্তাবটা তাদের আরেক আত্মীয়র কাছে আসছিল এবং সেটা কামরান সাহেব অবগত আছেন। সরাসরি ওনার কাছে প্রস্তাব আসে নাই। এরকমই এবং কামরান হ্যাঁ, সাহেবও আমার সরাসরি বলেন নাই। বলেন নাই। তো এই কথাটা কিন্তু আমি ক্লিয়ার করার জন্য অন্যজনের কিন্তু মাধ্যমে আমি এখানে এসেছেন শুনছি, আজকে এইটা লাইভে। নিয়ে আমি কোনো প্রশ্নও করি নাই যে কামরান সাহেব কোথায় পেলেন এই কথা। আর আমি কোনো উত্তরও দেই নাই যে আমি এই সমঝোতার মধ্যে আসবো কি না, সেইটাও আমি বলি নাই। আমি সেই সময়ও কিছু বলি নাই। আর এইভাবেই রইছে কথাটা। তাই আজকে জামিনের ব্যাপার নিয়ে আমি কথার প্রসঙ্গে কথাগুলো বলছি। আজকে কোর্টে যে জি, কথাগুলো বলছিলেন জি। এইটা। তো যাই হোক, এটা একটু ক্লিয়ার করলাম আমরা। ক্লিয়ার করাটা আমার মনে হয় এটা আসলে দরকার ছিল এবং সালমা বেগম রায়হানের আম্মা তিনিও দেখছেন যে এটা একটু অন্যরকম মনে হচ্ছে, যার ফলে আমাদেরকে নিয়ে আসছেন এবং এটা ক্লিয়ার করার জন্য তিনি বলছেন যে এটা কাউন্সিলর কামরান মহোদয়ের সাথে কোনো সরাসরি প্রস্তাব আসেনি। আর এই প্রস্তাবটা কিন্তু এখনকার না, এটা ১ বছর ১.৫ বছর ১.৫ আগের, বছর আগের দেড় ঘটনা। বছর আগের কথা তিনি একটা যখন উদাহরণস্বরূপ বলেছেন। তখন কিন্তু হুম, সাক্ষী গ্রহণ হয় নাই। সাক্ষী গ্রহণ হয় নাই, তখনকার কথা বলেছিলেন তিনি। আজকের একটা আসামির যে জামিন তারা চাচ্ছেন, সেই জামিন প্রসঙ্গ নিয়ে কিন্তু এই কথাগুলো উঠে আসছিল যে তারা বারবারই চাচ্ছিল আপোস করার জন্য। এই কথার প্রসঙ্গে এই কথাটি আসছে।
তো সেই কথাটা আসলে আমরা যারা আসলে এই আজকের দিনের যে কোর্টে মামলার কাজ শেষে যখন বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা আসলে কিভাবে দিয়েছেন এটা যারা ছিলেন সেখানে তারা হয়তো বুঝতে পারবেন এবং এখন যিনি রায়হানের আম্মা ক্লিয়ার করলেন যে আসলে সরাসরি প্রস্তাবটা আসে নাই। কাউন্সিলর কামরানকে আসলে এই বিষয়ে প্রশ্ন না করাই ভালো, সেটাও তিনি বলছেন। তো আমরা আজকের এই লাইভটি এখানে শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। রায়হানের বর্তমান মামলার অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আজকের বিষয়টা জানিয়ে দিলাম। মামলার ৩ বছর হয়ে গেছে, সেই বিষয়টাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেক ভাই বন্ধুরা কমেন্টে লিখছেন সঠিক বিচার হোক। অনেকভাবেই কিন্তু আপনারা এটার বিচার চাচ্ছেন এবং প্রিয় মা কখনো আপোস করবেন না, এদের ফাঁসি চাই, এটা লিখেছেন মোহাম্মদ লিটন আহমদ নামে একজন, খুবই একটা কমেন্ট লিখেছেন। আপনার ছেলে মারছে, কাল আরো কারো ছেলে মারবে। এরকম অনেক কমেন্ট আসছে। আর এটার জন্য তো আপনারা 2020 সালে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন জনতা। আপনারা এটা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে মানববন্ধন হয়েছে, বিচারের দাবি জানানো হয়েছে এবং সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এটা অবগত রয়েছেন। তো এর বিচারের জন্যই কিন্তু এখনো প্রবাস থেকে, দেশ থেকে বিভিন্নভাবেই এখানে রায়হানের আম্মার কাছেও কিন্তু অনেকেই প্রশ্ন করেন প্রশ্ন বারবার। করেন যে মামলার অবস্থা কি। আমাদের চ্যানেলেও বা আমাদের ব্যক্তিগতভাবে অনেকে কল দিয়েও বলেন যে এই বিষয়টা কি। তো যেহেতু ৩ বছর পার হয়ে গেছে, ২০ সাল থেকে ২৩ সালে আমরা আছি। তো আজকে মামলার ধার্য তারিখ ছিল আজ বৃহস্পতিবার। সেই তারিখের পরে একটা বক্তব্য দিয়েছেন মামলার অবস্থা নিয়ে। এই বিষয়টা আজকে আমরা জানানোর জন্য বা জানানোর জন্য কিন্তু এখানে আসা। বিশেষ করে আমাদের এখানে ডাকার কারণ হচ্ছে যে কামরান সাহেবের কাছে ২০ লক্ষ টাকার যে একটা প্রস্তাব, সেটা ১.৫-২ বছর আগের বিষয় বলেছিলেন। তবে সরাসরি কামরান সাহেবের কাছে কোনো প্রস্তাব আসেনি। এটা অন্যর মাধ্যমে আসছিল এবং রায়হানের আম্মা বলেছিলেন যে এটা কামরান সাহেবেরও জানা রয়েছে। এটাই বলেছিলেন। তিনি এটাই বলছেন। ঠিক আছে না খালা? জি। তো আপনি ভালো থাকবেন এবং আপনারা যারা লাইভে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।